আজকে এমন একটি দিন যে 8,931 দিন একটি নির্বাচিত অফিসে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নরেন্দ্র মোদী অতিক্রম করলেন একটি ঐতিহাসিক মাইলস্টোন, এবং সেখানে তিনি লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার অফ গুজরাট এবং প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পর জন্মেছেন এবং তৃতীয়বার লাগাতার প্রধানমন্ত্রী হওয়া, নির্বাচনে দাঁড়ানো, এবং সেই নির্বাচনে প্রত্যেকবার, এইবারে ছিল বিকশিত ভারত, এখনো বিকশিত ভারতেই সংকল্প। এই প্রেক্ষাপটে আজকে এইখানে একটি আমরা সবাই একত্রিত হয়েছি, সেই জন্য আমি ভাবলাম যে এই কথাটা আজকে বলেই শুরু করা যাক। কল্যাণীতে যখন বসে আছি, তুমি সুভাষ ইতিহাসের কথাও বলছিলে, এবং আমি আজকে বসে যখন রঞ্জিত দা কথা বলছেন এবং আমরা সবাই আছি এখানে, এবং বিশেষ করে আমি সবাইকে এখানে ধন্যবাদ জানাতে চাই, এত খুব কম সময়ের মধ্যে আমরা একত্রিত হয়েছি, এবং এটা তো একটা মানে এক প্রকার বলা যেতে পারে একটু একত্রিত হওয়ার একটি রিজন, এই আর কি। এই যে বিকশিত ভারতে বিকশিত পশ্চিমবঙ্গ, আমি আজকে বসে ভাবছিলাম যে এই যে কল্যাণী সাথে একজনের নাম ওতপ্রোতভাবে ইতিহাসে জড়িত, ডক্টর বিধানচন্দ্র রায়। এবং ডক্টর বিধান রায়ের জীবনে যদি দেখা যায়, প্রত্যেকটা তার জীবনে যে টার্নিং পয়েন্ট এসছে, সেই টার্নিং পয়েন্টে তার জীবনে মুখ্য ভূমিকা পালন করেছেন স্যার আশুতোষ মুখার্জি। বিধান রায় যখন কারমাইকেল কলেজে এসে জয়েন করবেন, কারমাইকেল কলেজকে অনুমোদন দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আশুতোষ মুখার্জির একটি শর্ত ছিল যে বিধানকে এখানে আনতে হবে। তো বিধান রায় কারমাইকেল কলেজে এসে বিধান রায় এক অর্থে হলেন, এবং কারমাইকেল কলেজকেও তিনি তথাধিক একটি উচ্চ পর্যায়ে নিয়ে গেলেন। বিধান রায় যখন দাঁড়াবেন, তখন অবিভক্ত বাংলার আইনসভা বলা যেতে পারে, তো সেখানে তিনি যখন দাঁড়াবেন, এবং প্রথম তোমাদের মনে আছে যে তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছিলেন 1925। তো সেই আশুতোষ মুখার্জি সেই সময় 1924-এ তো আশুতোষ মুখার্জি চলে গেলেন, মুখোপাধ্যায় চলে গেলেন, কিন্তু বিধান রায় যখন 1922 যখন তিনি সক্রিয়ভাবে ইলেকট্রাল পলিটিক্সে ঢুকবেন, তখনও তাকে কিন্তু সম্পূর্ণভাবে সমর্থন দিয়েছিলেন আশুতোষ মুখার্জি, এবং বলেছিলেন যে তুমি এই পথেও এগো। আমি কারণ এই কথাটা বলছি যে স্বাধীনতার পরে যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, এবং স্বাধীনতার পরে প্রথম মন্ত্রিসভায়, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং বিধান রায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, when it came to the interest of West Bengal, they were united. সেজন্য দেশভাগের সময়ও যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ গঠনের প্রপোজাল দিলেন, সম্পূর্ণ কংগ্রেস, সেই সময় বেঙ্গল কংগ্রেস সাপোর্টেড হিম, এবং তার মধ্যে প্রধান ভূমিকা পালন করেছিলেন সুরেন্দ্রমোহন ঘোষ, ডক্টর বিধান রায়, অতুল্য ঘোষ প্রমুখ, সবাই মিলে। আজকালকার কংগ্রেস এই ইতিহাস ভুলে গেছে, তারা জানেই না, নিজেদের ইতিহাস নিজেরাই জানে না। শ্যামাপ্রসাদ এবং খোয়াজা নাজিমুদ্দিনের ছবির মধ্যে তারা তফাৎ করতে পারে না। জয়রাম রমেশ খোয়াজা নাজিমুদ্দিনের ছবি টুইট করে বলে, এই তো দাঁড়িয়ে আছে জিন্নার সাথে শ্যামাপ্রসাদ। তা আমি আবার একটা ছবি দিয়ে বললাম, তুমি চিনতে পারছো না? এত বড় ইতিহাসবিদ, রাজ্যসভায় কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্ক, কিন্তু কে খোয়াজা নাজিমুদ্দিন? ওই গোলগাল, মাথায় চুল নেই, একটু হলেই হলো সে শ্যামাপ্রসাদ। এই না, সেই তো মানে এই ধরনের তো তাদের বিদ্যা বুদ্ধি। যাই হোক, মোদিজি একটা কথা বলছেন, রিজিনাল অ্যাসপিরেশন অ্যান্ড ন্যাশনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। রিজিনাল অ্যাসপিরেশনের সাথে, অর্থাৎ প্রাদেশিক আস্পৃহা বলা যেতে পারে, এবং জাতীয় স্তরে যে অগ্রগতি, উন্নতি, তার সাথে কিন্তু কোনো ক্ল্যাশ নেই, তার সাথে কোনো রকম সংঘাত নেই।
আমরা যখন বিকশিত ভারতবর্ষ, বিকশিত পশ্চিমবঙ্গ বলছি, আমরা সেই সংঘাত নেই পরিস্থিতিকে এই পশ্চিমবঙ্গে আনতে চাই। এটাই হলো মূল ন্যারেটিভ বা আইডিয়াল, আমি আইডিয়োলজি বলবো না, আইডিয়াল বলবো, একটি আমাদের দিশা। শ্যামাপ্রসাদ এবং বিধান রায়, এবং সেই খুব মর্মান্তিক উক্তি যখন শ্যামাপ্রসাদের মরদেহ নিয়ে আসা হলো এবং সকালবেলায় বিধান রায় সেই ভবানীপুরের বাড়িতে উপস্থিত, মরদেহ মানে ভোর রাত হয়ে গেছে তখন রিসিভ করবেন বলে, যোগমায়া দেবী এসে বিধান রায়কে বললেন যে বিধান, তুমি থাকতে আমার শ্যামা ভুল চিকিৎসায় মারা গেল। সেই সময় একটি যুগ ছিল যে যুগে জাতীয় স্তরের নেতৃত্ব, জাতীয় স্তরের নেতাও হতে পারো এবং তুমি সর্বোচ্চ প্রাদেশিক নেতাও হতে পারো। There was no conflict between Shyama Prasad as a pure leader of Bengal and Shyama Prasad as a national leader. সেই পরিস্থিতিটাকে আবার ফিরিয়ে আনতে হবে। এই যে চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার ভিত্তি স্থাপনের জন্য যা যা করার, যা যা উদ্যোগ শ্যামাপ্রসাদ বিধান রায় একসাথে মিলে করেছিলেন, কিন্তু গত প্রায় 55 বছর, মানে প্রায় 50 বছর তো বটেই, এই অ্যাপ্রোচটা, এই পয়েন্ট অফ ভিউটা কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। যার ফলে আমরা হয়তো পশ্চিমবঙ্গ একটি মাত্র রাজ্য যেখানে আমরা খালি সংঘাত দেখি বিটুইন রিজিওনাল অ্যাসপিরেশন অ্যান্ড ন্যাশনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং পশ্চিমবঙ্গ এমন একটি, মানে অবিভক্ত বাংলা বা বেঙ্গল এমন একটি প্রদেশ ছিল যে প্রদেশে দুর্ভিক্ষ, মানে তোমার 50-এর মন্বন্তর হল, সেখানে প্রায় 3 মিলিয়ন লোক মারা গেল। সেখানেও যে ধরনের আনঅফিসিয়াল রিলিফ কাজ শ্যামাপ্রসাদই শুরু করেছিলেন সেই সময়, মানে কমিউনিস্টদের কোথাও দেখা যাচ্ছিল না, তারা খাদ্যশস্য মানে সেখানে বন্টন করা রিলিফের কাজে তাদেরকে কোথাও দেখা যাচ্ছিল না। তারা এখন বলে যে তারা রিলিফের কাজ করেছে, রেকর্ডে কিন্তু কোথাও নেই। এবং মুসলিম লীগের রাজাকারদের তখন উদ্দেশ্য ছিল যে রিলিফ দেবে এবং কনভার্ট করবে। সেইখানে দি বিগেস্ট নন অফিসিয়াল রিলিফ সেটা শ্যামাপ্রসাদ করেছিলেন। কিন্তু আমি এই কথাটা কেন বলছি, যে বেঙ্গল ওয়াজ ওয়ান প্রভিন্স যেখানে 43-তে বেঙ্গল ফ্যামিন হলো, 47-এ তোমার পার্টিশন হলো, তাও টিল দি আর্লি 60s, 62 বলা যেতে পারে, বিধান রায়ের আমল পর্যন্ত বেঙ্গল ওয়াজ লিডিং এডুকেশনালি, ফাইন্যান্সিয়ালি, ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালি ওয়ান অফ দি লিডিং স্টেটস। অর্থাৎ পার্টিশন হয়ে, ডিসপ্লেসমেন্ট হয়ে, এত বিশাল সংখ্যক যে ডিসপ্লেসমেন্ট যা ইতিহাসে হয়নি, আমরা যে এখানে বসে আছি তো এক অর্থে এই সেই ইতিহাসের মানে এই প্রাণকেন্দ্র এক সময় ছিল, মানে তা সত্ত্বেও যে বেঙ্গলের এই পরিস্থিতিটা ছিল, ইট কন্টিনিউড আপ টু দ্যাট পয়েন্ট অফ টাইম। এবার কথা হচ্ছে যে তার পরবর্তীকালে যে ধরনের রাজনীতি, যে ধরনের মানসিকতা আমরা দেখতে আরম্ভ করলাম, সেই মানসিকতা পশ্চিমবঙ্গকে আস্তে আস্তে মার্জিনে ঠেলে নিয়ে গেল। এবং সব প্যারামিটার্সে আমরা যদি দেখি, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ টেকেন আ ব্যাক স্টেপ। সেই জন্য বিকশিত পশ্চিমবঙ্গ, বিকশিত ভারতবর্ষ, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ হচ্ছে কমপ্লিমেন্টারি, এক অপরের জন্য পরিপূরক, এক অপরকে ছেড়ে কিন্তু গ্র্যান্ড যে পুরো ন্যারেটিভটা, বিকশিত ভারতের ন্যারেটিভ তৈরি হতে পারে না। সেই পশ্চিমবঙ্গকে, সেই পরিস্থিতিকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে, এটাই হলো মূল কথা। এবং আমি যদি আমি জাস্ট কয়েকটা ফিগার বা দিতে চাই, মানে ধরো অন্য কোনো রাজ্যে হয়তো হয় না যেখানে একজন ইলেক্টেড এমএলএ, জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধিরা ইলেকশন ক্যাম্পেইনের সময় মানুষকে গিয়ে বলে যে যদি আমাদের ভোট না দাও তাহলে তোমাদের সব সুযোগ সুবিধে বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, মানে ইট সো হ্যাপেন্স যে সেই ইলেক্টেড জনপ্রতিনিধির
তার তার ব্যাকগ্রাউন্ডটা বা তার আচরণটা একেবারেই অগণতান্ত্রিক আচরণ, কিন্তু এই ধরনের সব লেভেলে জনপ্রতিনিধিরা ক্যাম্পেনের সময় গিয়ে ভয় দেখানো এবং সেখানে বলে যে তুমি যদি ভোট না দাও তুমি বঞ্চিত হবে। অন্য কোনো প্রদেশে কিন্তু ইলেকশনের সময়, ক্যাম্পেনের সময় তোমার মতবিরোধ হতে পারে, তুমি তোমার বিষয় রাখবে, এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে আপনারা, মতবিরোধ হতে পারে, কিন্তু কেউ কথা বলবে না যদি আমাকে ভোট না দাও তোমাদের সব সুযোগ সুবিধে বন্ধ হয়ে যাবে। এবং উত্তরপ্রদেশ জেতার পর মোদিজি একটি কথা বলেছিলেন যে যারা আমাকে ভোট দিয়েছে তাদের জন্যও কাজ করব, যারা আমাদের ভোট দেয়নি তাদের জন্যও করব। আমাদের ইন্টেনশন, আমাদের সদিচ্ছাকে কেউ যাতে মানে আমাদের সদিচ্ছার উপর কেউ যাতে কোনো রকম ডাউট তারা প্রকাশ না করে, আমাদের সদিচ্ছা রয়েছে কাজ করা। আমার মনে হয় যে এইটা হচ্ছে গণতন্ত্রের দিক, এবং পশ্চিমবঙ্গে এই ধরনের নজিরবিহীন আচরণ এই গণতন্ত্রের একেবারেই মানে কাউন্টার টু ডেমোক্রেটিক বিহেভিয়ার। এই জিনিস হতে পারে না। এবার আমি এই বইয়ের বিষয়ে একটু পরে আসছি, তার আগে আমি এই যে এখানে আমার কাছে রয়েছে, তৃণমূল হারলেই বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, ভাঙড়ে হুঁশিয়ারি দিলেন একজন নির্বাচিত এমএলএ, ভাঙড়ের এমএলএ না, ক্যানিং এর এমএলএ। আমি আর একেবারে মানে যেহেতু আলোচনাটা আমরা একটু অন্য স্তরে নিয়ে যাচ্ছি, আমি সেই গ্রাসরুট নিটিগ্রিটি নাম দিয়ে বলছি না, কিন্তু আপনারা বুঝেই গেছেন, যারা শুনছে তারাও বুঝে গেছে। সো দিস ইজ নট এ বিহেভিয়ার দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। এবং সেখানে শুধু তাই না, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, আবার সেখানে বলা হচ্ছে যদি ভোট না দাও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। যে কোনো প্রদেশে এবং কেন্দ্রীয় স্তরে, ফেডারেল স্ট্রাকচারে, এভরি স্টেট, যেহেতু আমরা ওয়েলফেয়ার স্টেট, আমরা মানুষের, আমরা একদিকে যেমন সুশাসনের কথা বলছি, আমরা অন্যদিকে মানুষের যাতে কল্যাণ হয়, আমরা কল্যাণমূলক নীতির কথা, কল্যাণমূলক নীতি যাতে বাস্তবায়িত হতে পারে, আমাদের সংবিধানের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো সেটা সুনিশ্চিত করতে আমাদেরকে বাধ্য করে নির্বাচিত প্রতিনিধি যারা বা যারা সরকার চালাচ্ছে। সেখানে আমি একটা স্কিম শুরু করলাম, সেই শুরু করে তারপর গিয়ে বললাম যে আমাকে যদি নির্বাচিত না করো আমি বন্ধ করে দেবো। ইট অনলি শোজ তুমি হয়তো গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে আছো, কিন্তু তোমার মানসিকতা গণতান্ত্রিক নয়। এই সিচুয়েশনটাকে আমাদের পশ্চিমবঙ্গে রিভার্স করতে হবে, এই মাইন্ডসেটটাকে রিভার্স করতে হবে। সেই জন্য আমরা যখন বলি বিকশিত পশ্চিমবঙ্গর প্রথম ধাপ হচ্ছে রুল অফ ল। ঠিক, সেখানে একটি ধরনের স্টেবিলিটি, একটি ধরনের কনফিডেন্স আসবে, মানুষ তার দৈনন্দিন জীবন যাপন করবে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া। কিন্তু তার সাথে সাথে এই মানসিকতারও অবসান ঘটাতে হবে। এবার পশ্চিমবঙ্গের, যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ বলছি, তখন আমাদের উদ্দেশ্য হলো যে পশ্চিমবঙ্গের ফুল পোটেনশিয়াল, এই রাজ্য অতীতে কি ছিল সেটা আমরা সবাই ইতিহাসেরই ছাত্র, উই আর অল ওয়েল ইনফর্মড সিটিজেন, আমরা জানি রাজ্যের অতীত কি ছিল। এবং এখানেই বসে বসে আমরা এই আলোচনা করছিলাম, একটু আগেও করছিলাম, যে একাধারে এমন কোনো ফিল্ড অফ হিউম্যান অ্যাক্টিভিটি নেই যেখানে পশ্চিমবঙ্গ মানে অবিভক্ত বাংলা সেই সময় একজন দিকপাল জন্মায়নি বা তারা এই দেশকে তারা পথনির্দেশ দেয়নি। তা আমরা সেই পরিস্থিতিকেই আবার ফিরিয়ে আনতে চাইছি। লেট ওয়েস্ট বেঙ্গল বি দ্য নাম্বার among the top states in the country। সেখানে তুমি ওয়েস্ট বেঙ্গল বলো আর বেঙ্গল বলো, ইট ডাজন্ট মেক আ ডিফারেন্স। তুমি বলছো ওয়েস্ট বেঙ্গল বলে আমি লাস্টে আছি, সবেতেই আমি লাস্টে ডাক পাই বলে, সেই জন্য আমি ঠিক উন্নয়ন করতে পারছি না। আমার মনে হয় এই ন্যারেটিভের কোনো ভিত্তি নেই, কোনো অর্থ নেই এই ন্যারেটিভ। অন্যদিকে আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে বসে রয়েছি, এই রাজ্য এক হচ্ছে সীমান্তবর্তী এলাকা, আমরা একটু সীমান্তের কাছেই রয়েছি। কিছুদিন আগেই আমরা দেখেছি যে এই রাজ্যকে ভিত করে ভারতের উত্তর পূর্ব ভারতকে ডিস্টেবিলাইজ করার যে চক্রান্ত,
এই 4-5 দিন আগে গত সপ্তাহে আমরা দেখেছি যে কলকাতা বিমানবন্দর থেকে একজন আমেরিকান মার্সেনারি, অর্থাৎ যে মানে যাকে কি বলা হবে, আমেরিকান মার্সেনারি, রেজিম চেঞ্জ করে, তারা বিভিন্ন দেশে অপারেট করে, সেই দেশে তারা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত, এবং সব ধরনের তারা একসময় লিবিয়াতে ছিল, তারপর তারা ভেনিজুয়েলাতে অপারেট করছে। 6 জন ইউক্রেনিয়ান এবং একজন আমেরিকান ঢুকে পড়লো ভারতবর্ষে ভ্যালিড ট্যুরিস্ট ভিসা নিয়ে। সেই ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা মিজোরাম গেল। মিজোরামের রেস্ট্রিক্টেড এরিয়া যেখানে, সেই রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে গেল। আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু তাদেরকে ফলো করছিল, এবং সেই রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে চোখকে মায়ানমারে ঢুকে গেল, এবং সেখানে এথনিক ইনসার্জেন্ট গ্রুপস যারা, অর্থাৎ সেখানে যারা জঙ্গি গ্রুপস মায়ানমারে, সেই এথনিক ইনসার্জেন্ট গ্রুপসদের সাথে হাত মিলিয়ে তাদেরকে ট্রেনিং দেবে, তাদেরকে বিভিন্ন সামরিক সাহায্য, অস্ত্রশস্ত্র দেবে, এবং তাদের উদ্দেশ্য ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে ডিস্টেবিলাইজ করা। অর্থাৎ আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গ, আমি যদি জাতীয় সুরক্ষা নিরাপত্তার দিক থেকে দেখি, আমরা এমন একটি বলয়ে এই পশ্চিমবঙ্গ এখন অবস্থিত, শিলিগুড়ি করিডোর, এইখানে বিশাল আমাদের বর্ডার। আরো বেশি আমাদেরকে কিন্তু সতর্ক সচেতন থাকতে হবে। ওই 1 মিনিটে 12টা বাজিয়ে দেবো, এই ধরনের কথা হচ্ছে মানে একটি আগুনে কিন্তু আরো সেখানে ঘি ঢালা বা সেখানে আরো কেরোসিন ঢালা, এই ধরনের মন্তব্যে যাতে কোনোভাবে আমাদের রিয়াকশন গুলো খুব মার্জিত হওয়া উচিত। কেননা এই যে 1 মিনিটে 12টা বাজিয়ে দেবো, এই কথাগুলোই কিন্তু এই ধরনের যারা নন স্টেট অ্যাক্টরস, যারা এই অরাজকতার সৃষ্টি করতে চায়, ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, তারা কিন্তু অপেক্ষা করছে যে কারা এই ধরনের কথা বলে, আমরা তাদের মাধ্যমে অপারেট করব। সেই জন্য পরিবর্তন আরো বেশি দরকার, জরুরি পশ্চিমবঙ্গে। কেন এই সীমান্তবর্তী রাজ্য, এই রাজ্যে গত 70-75 বছর ধরে এমন একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনা ঘটে গেছে। আমরা সেই নকশাল আমল থেকে দেখছি, তারপর বিভিন্ন ধরনের রায়ট দেখেছি, ইনফিল্ট্রেশন প্রসঙ্গ, অনুপ্রবেশ, তুমি অধ্যাপক অমলেন্দুদের কথা বললে, বছরের পর বছর, দশকের পর দশক অনুপ্রবেশ হয়ে এসছে, এবং সেই জন্যই এই রাজ্যে আরো বেশি করে পরিবর্তন দরকার। এমন পরিবর্তন এখানে যে এই রাজ্যের জাতীয় নিরাপত্তায় এই রাজ্যের বিশেষ স্থান এবং এই রাজ্যের বিশেষ দায়িত্ব তারা বোঝে। এমনই কিন্তু দল হোক, এমনই একটি চিন্তা ভাবনার যারা রয়েছেন, তারাই কিন্তু যাতে এই নতুন পরিবর্তনে এই রাজ্যে আসে। এবার হলো, আমরা যদি শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স দেখি, ক্লিনিংটা মানে পরিষ্কার করতে হবে, এই পরিষ্কার করাটা সব সেক্টরে যে পরিষ্কার করতে হবে, এবং এখানে যদি আমরা খালি স্ট্যাটিস্টিক্স দেখি, মানে ডিগ্রি উইদাউট জবস, আনইনকর্পোরেটেড এন্টারপ্রাইজ যেগুলো পশ্চিমবঙ্গ থেকে, এই যা মানে ফিগার এখানে আছে 2015 থেকে 2023, অর্থাৎ সম্পূর্ণ 1 দশকও না, এবং বলা যেতে পারে প্রায় 30 লক্ষ ইনফর্মাল সেক্টরে, মানে অসংগঠিত যে সেক্টর, সেই সেক্টরে 30 লক্ষ চাকরি এতে এফেক্টেড হয়েছে। মানে এই ফিগার্স গুলো নিয়ে আলোচনা, মানে এই ফিগার্স গুলো আমাদেরকে তুলে ধরতে হবে, মানুষ জানে, কিন্তু কি হয় যে ওই এক একটা হঠাৎ এরকম একটা বিস্ফোরণ ঘটায়, এই 1 সেকেন্ড 12টা বেজে যাবে, মূল ন্যারেটিভটা সরে গেল। 6,668 কোম্পানি, তার মধ্যে 110টা লিস্টেড এন্টিটিস যাদেরকে বলে, তারা চলে গেছে এখান থেকে সিন্ডিকেট, এক্সটর্শন, এইসবের জন্য। ওই 15 থেকে 23, মানে পুরো 1 দশক না, মানে ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, 1 দশকে কত গেল আমি 1 দশকে বলতে পারছি না, 1 দশকের কমে এই এত ইন্ডাস্ট্রি এখান থেকে গেছে, এবং প্রায় 5 লক্ষ স্টেট গভর্নমেন্ট চাকরি ভেকেন্ট পড়ে রয়েছে।
তোমার এসএসসি স্ক্যাম গোজ আপ টু 400 crores, 400 কোটি টাকার স্ক্যাম, এবং 18,000 গোস্ট টিচার্স। মানে এর একটা অদ্ভুত রাজ্য যেখানে তোমার প্রায় 3,800 স্কুল, জিরো এনরোলমেন্ট। মানে আমার কথা হচ্ছে যে 15 বছর ক্ষমতায় কম সময় না কিন্তু। তো প্লিজ ইস্যু আ হোয়াইট পেপার যে তোমার 3,800 স্কুল, এদিকে তোমরা তো মানে স্লোগানটা হচ্ছে তো মানুষের জন্য, মাটির জন্য, মায়ের জন্য, কিন্তু why is it that 3,800 zero enrollment schools accounting for 86.3%, 86.3% of total India's zero enrollment institution? ভারতবর্ষে যে জিরো এনরোলমেন্ট ইনস্টিটিউশন সেখানে 83% পশ্চিমবঙ্গ। কেন? মানে আমরা যেখানে একসময় পীঠস্থান ছিলাম, এবং সেটা তুমি 15 বছরে ইউ হ্যাভ নট বিন এবল টু রিভার্স, এবং 16% কম্পেয়ার্ড টু 63.5% ইন্টারনেট কানেক্টিভিটি রয়েছে। আমি সব অন্য কিছু ছেড়ে দিলাম, ইন্টারনেট তো পলিটিক্যাল নিউট্রাল, পলিটিক্স নিউট্রাল। এখানে প্রধানমন্ত্রী স্মার্ট ক্লাসরুম ইমপ্লিমেন্ট করবেন। একটি মাত্র রাজ্য যেখানে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামের অন্তর্গত পশ্চিমবঙ্গ হয়নি, পিছিয়ে পড়া জেলা। যে পিছিয়ে পড়া জেলাতে দ্রুত গতিতে উন্নয়ন 2018 সাল থেকে শুরু হলো। আগে একটি মানসিকতা ছিল, মানে পিছিয়ে পড়া মানে আরে পিছিয়ে পড়া, ব্যাকওয়ার্ড হ্যাঁ ছোড় দো উসকো ডিস্ট্রিক্ট। একটি মাত্র সেই মাইন্ডসেটটা চেঞ্জ হলো। সেই মাইন্ডসেট চেঞ্জ হয়ে দ্রুত গতিতে 2018 থেকে শুরু হলো অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। ইউএনডিপি অনুমোদন দিয়ে বলল এই এত সাকসেসফুল এই প্রোগ্রাম যে পিছিয়ে পড়া জেলাগুলো এত দ্রুত গতিতে সব প্যারামিটারস এগোচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো, জল, সবকিছুর দিক থেকে, যে এটা একটা গ্লোবাল মডেল হতে পারে অন্যান্য দেশে যেখানে এইরকম পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট রয়েছে। এবং সেই ডিস্ট্রিক্টের যদি আমরা লিস্ট দেখি, একমাত্র পশ্চিমবঙ্গ অ্যাপ্লাই করেনি, দেয়নি। সেই জন্যই আমরা বলছি যে উই হ্যাভ টু রিভার্স দিস মাইন্ডসেট। যে কেন থাকবে না? বঙ্গতে কি পিছিয়ে পড়া জেলা নেই? জঙ্গলমহলের কি অবস্থা আজকে? সেখানে কি পিছিয়ে পড়া জেলা নেই? আমলাশোল কি পিছিয়ে পড়া ছিল না? এটা তো প্রধানমন্ত্রীর উদ্যোগে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। এটা তো নরেন্দ্র মোদী অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম না। দেন হোয়াট ইজ দ্য প্রবলেম? নেই। এখানে আমরা দেখছি যে 16% কেবলমাত্র ইন্টারনেট কানেক্টিভিটি ইন স্কুল কম্পেয়ার্ড টু 63.5% ন্যাশনালি, এবং 8,207 স্কুল পার্মানেন্টলি ক্লোজড সিন্স 2023। এখানে আমরা অনেকে অধ্যাপক রয়েছি, সেই জন্য আমি কথাগুলো বলছি। এবং প্রায় 9 লক্ষ স্টুডেন্ট প্রাইভেট ইনস্টিটিউশনে যেতে বাধ্য হয়েছে। যারা পেরেছে তারা গেছে, 9 লক্ষ যারা গেছে তারা রেজিস্টার্ড হয়তো গেছে, হয়তো অনেক এইরকম আছে যারা যেতে পারেনি বিকজ দে হ্যাভ নট বিন এবল টু অ্যাফোর্ড ইট। আমি বলছি, আমি খুব সংক্ষেপে এই বিষয়গুলো এই কারণে বলছি যে আমরা যখন বলছি যে পশ্চিমবঙ্গের বিকাশ, বিকশিত ভারতে, এই জমিটা তৈরি না করলে এটা হবে না। এবং সেই করার জন্য আমাদেরকে এই প্যারামিটারস, ইট হ্যাজ টু বি এ পিওরলি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। তোমার সেদিনকে তোমার ওই যে যাদবপুরের যে এমপি হয়েছে 2024 সালে, কি সব বলছিল ওই জল জীবন মিশন নিয়ে কিছু একটা বলছিল। এবার জল জীবন মিশনে তুমি শোনো, জল জীবন মিশনে অ্যালোকেটেড হয়েছিল 24,645 কোটি টাকা কেন্দ্র থেকে। একেবারে বেসিক, মানে কেউ এর আগে কারুর মনে হয়নি যে আমাকে বাড়ি বাড়ি ঘর ঘর জল পৌঁছতে হবে। এবং ম্যাক্সিমাম তোমার এই যে আমাদের ছোটবেলাও আমরা শুনতাম এন্টেরিক হয়েছে, ভর্তি করো, বেলেঘাটাতে ওখানে ভর্তি করতো, বিভিন্ন জায়গায় এন্টেরিক হয়েছে। ম্যাক্সিমাম কারণ এবং শিশু মৃত্যুর কারণ হচ্ছে জল, সঠিকভাবে জল না পাওয়া, না পৌঁছানো, পরিষ্কৃত জল না পাওয়া। সেখানে পশ্চিমবঙ্গের জন্য 24,645 কোটি টাকা অ্যালোকেটেড শুধু পশ্চিমবঙ্গের জন্য।
এবং the state utilized only 13,207 crores, 11,617 massive shortfall due to absolute administrative paralysis, এবং তার মধ্যে 170 কোটি টাকা ওয়াটার প্রজেক্ট প্রাইভেট এজেন্সিস দিয়ে এক্সিকিউট করেছে এই রাজ্যে। তার মধ্যে 12 থেকে 16 কোটি টাকা ডাইরেক্টলি এই রাজ্যে যারা ক্ষমতায় আছে তাদের কানেক্টেড ব্যাংক অ্যাকাউন্ট এ ঢুকেছে। সেই জন্য কথাটা হচ্ছে যে, আবার আমি বলছি, আমাদের থিম এই যে বিকশিত পশ্চিমবঙ্গ, যেমন ইনভেস্টমেন্ট আসবে, চাকরি সংস্থা বাড়বে, তুমি বেঙ্গল মিনস বিজনেস বলবে, বেঙ্গল মিনস বিজনেস, সেই বিজনেসটা কত এলো, কোন খাতে গেল, কত খরচা হলো, কি প্রজেক্ট হলো, তারও হিসেব তুমি দেবে। খালি 5 বছরে 2 বছরে একবার করে ওই একটা গ্লিটজি ইভেন্ট করে বললে বেঙ্গল মিনস বিজনেস, কিন্তু সেই বিজনেসটা গেল কোথায় সেটা যতবার হিসেব চাওয়া হচ্ছে তুমি বলছো না। এবারে আমি যেটা শেষ করতে চাই সেটা হচ্ছে যে, আমি এনেছি আরো, এই প্রথম লট এখানে এসছে, এই বইটা এনেছি বেঙ্গল ম্যাটার্স, বেঙ্গল ম্যাটার্স, অর্থাৎ পশ্চিমবঙ্গ আমাদের জন্য একটি সাইড ইস্যু না, কিন্তু ইট ইজ নট পেরিফেরাল, ইট ইজ সেন্ট্রাল। এবং এইখানে প্রথমে এই মানসিকতাটা বার করে দেওয়া উচিত, যারা এই মানসিকতার বিরোধিতা করা উচিত, যারা বলে ওই ডেলি প্যাসেঞ্জারি, এই আসা যাওয়া। আমাদের সংবিধানে যে কেউ, আমরা ভারতীয় নাগরিক, আমরা যে কেউ যে কোনো প্রদেশে গিয়ে বসবাস করতে পারি, যেতে পারি, যতবার ইচ্ছে আমরা যেতে পারি, সেখানে সংবিধান আমাদের কোনো বাধা দেয় না, সংবিধান আমাদেরকে এম্পাওয়ার করে। একজন প্রধানমন্ত্রী ছিলেন 10 বছর, তিনি কথা বলতে পারতেন না, বেরোতেন না, তার কোনো মাস বেস ছিল না, তিনি প্রচারেও যেতেন না, তা বলে কি কোনো প্রধানমন্ত্রী যান না প্রচারে? 74-এ, আমার মনে হয় 74-এর ইলেকশনে ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী, 74-এর ইলেকশনে ইন্দিরা গান্ধী গিয়ে গুজরাটে 129 দিন থেকেছিলেন, 111টা সভা করেছিলেন। তারপরে কংগ্রেস হেরেছিল, মানে জয়প্রকাশ নারায়ণের সেই মুভমেন্টের সময়। কিন্তু সেই ইতিহাস বলতে গেলে এখন অনেক কিছু বলা যাবে, বাট আই এম নট গোয়িং ইনটু দ্যাট সাইড ইস্যু। গত 12 বছরে পশ্চিমবঙ্গের খাতে প্রধানমন্ত্রী হিসেবে মোদিজি কি করেছেন তার একটি এখানে বিবরণ, তার একটি হিসেব। আমরা আমাদের হোয়াইট পেপার দিচ্ছি, আমাদের হোয়াইট পেপার দিতে আমাদের কোনো দ্বিধা নেই যে 12 বছর আমরা এই করেছি এই রাজ্যের জন্য। বহিরাগত বলো, এ বলো, অবাঙালি বলো, বাঙালি অস্মিতা বলো, তোমাদের বাঙালি অস্মিতা, বঙ্কিমের নৈহাটিতে বঙ্কিম সংগ্রহালয়ে গেলেই বাঙালি অস্মিতা বেলুন পাঞ্চার হয়ে যাবে, বোঝা গেছে তোমরা কি করছো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িটাই শুধু সংস্কার করে রয়েছে, তার ভেতরে কি অবস্থা, কি কি সব বাঙালি অস্মিতা পাঞ্চার হয়ে যাবে। রাজা সুবোধ মল্লিকের বাড়ি ওয়েলিংটন স্কোয়ারে, যেখানে শ্রী অরবিন্দ থাকতেন, যেখানে এক সময় মানে তোমার স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ছিল, যেখানে লোকমান্য তিলক থেকে ব্রহ্মবান্ধব উপাধ্যায় থেকে লালা লাজপত রায় থেকে সবাই এসে ঘুরে গেছেন, সেই বাড়ির অবস্থা কি ওয়েলিংটন স্কোয়ারে? রানী রাসমণির বাড়ি জানবাজারে, ওয়েলিংটন স্কোয়ার। ও বাঙালি অস্মিতা, তোমরা হচ্ছে মানে ইউ আর দি কাস্টোডিয়ান অফ বেঙ্গলি প্রাইড, অস্মিতা, ও বারবার পাঞ্চার করে দেওয়া যায়, ও কোনো, ছেড়ে দিন, ওইসবে ঢোকার দরকার নেই। আমি বলছি যে এই যে 10টা চ্যাপ্টারে আমাদের হিসেব রয়েছে, এবং সেখানে যদি দেখা যায় যে নেতাজির নামাঙ্কিত দ্বীপ, নেতাজির মর্মর মূর্তি স্থাপন, নেতাজির সংক্রান্ত নথি সেগুলোকে অনলাইন করা থেকে শুরু করে বন্দে মাতরমের 150 বছর, বন্দে মাতরমের 150 বছর, যারা বন্দে মাতরম পালনের 150 বছরের যারা বিরোধিতা করে, তারা বাঙালি অস্মিতার কি কথা বলছে? তারা বাঙালি অস্মিতা, বাঙালির গর্ব, বা তারা বাঙালি হতে পারে কি? যেটা করা যেত যে অবাঙালি এমপি গুলোকে পাঠানো হয়েছে তাদের অন্তত বন্দে মাতরম একটু বাঙালি ইন্টোনেশনে শেখানো, সেটা করতে পারত। হলো এবার হচ্ছে যে
আমি যদি একেবারে বলি, প্রণব বাবুকে, প্রাক্তন রাষ্ট্রপতিকে ভারতরত্ন দেওয়া এবং প্রণব বাবুর জন্য একটি স্মৃতিস্থল সৌধ যাতে হয় নির্মাণ করা, সেটা দিল্লিতে চিহ্নিত করা। উনি তো অন্য দল করতেন, কিন্তু তিনি তো বাঙালির গর্ব, প্রথম বাঙালি রাষ্ট্রপতি। এইসব অনেক বিষয় আমরা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, শান্তিনিকেতনকে করা, দুর্গাপুজোকে ঘোষণা করা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, বেলুর এবং রামকৃষ্ণ মঠ মিশন বেলুরকে, সেখানে বেলুরের সংস্কারের জন্য সেখানে যা যা করা সেইটা করা, গৌড়ীয় মঠের 100 বছর পালন যখন হয়েছিল, প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগে সেখানে এসেছিলেন, খুব আড়ম্বরে সেটা পালিত হয়েছিল। অনেক এই ধরনের একটা অনেক ইন্টারেস্টিং জিনিসের মধ্যে রয়েছে। ইউকের সাথে ইংল্যান্ডের সাথে যখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো, সেখানে বালুচরি শাড়ি অ্যাড হয়েছে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টে। এবং ইউনেস্কো দুর্গাপুজোকে যেমন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছিল, দীপাবলিকেও ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছিল আমাদের জন্য কালী পুজো। দিল্লিতে যখন এইবারে দুর্গাপুজো যখন পালন হলো, প্রত্যেক দুর্গাপুজো কমিটিকে একেবারে ফ্রি ইলেকট্রিসিটি করে দেওয়া হয়েছে, এবং সেখানে তাদের যে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে সেগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে। সাতক্ষীরায় যশেরশ্বরী কালী মন্দিরে সেখানে প্রধানমন্ত্রী মুকুট দান করেছিলেন মাকে, যশেরশ্বরী সাতক্ষীরাতে। এরকম অনেক আমরা বিভিন্ন বিষয় এই বইতে আলোচনা করা আছে। এবং শুধু কেবলমাত্র যদি ধরি যে বাঙালি যারা, বাঙালিরা সারা ভারতবর্ষে জাতীয় স্তরের প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলোর নাম যদি করি, আইআইটি খড়গপুর, আইআইএম শিলং, আইসার তিরুপতি, আইসার ভোপাল, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বিশ্বভারতী তো আছে, অনেক এই ধরনের বিভিন্ন জাতীয় স্তরের প্রতিষ্ঠানে বাঙালিরা নেতৃত্ব দিচ্ছে। তো কোথায় আর্গুমেন্টটা কোথায় খাটছে না তো, যে অবাঙালি, বাঙালিদের এগোয় না, বাঙালি নেতৃত্ব। আমার মনে হয় যে আমরা যখন এই সময় এই কাজে এই পরিবর্তনের কথা আমরা বারবার বলছি, এর মধ্যে আমরা কতটা করতে পেরেছি, কেন বাকিটা করতে পারছি না, আর বাকিটা করার জন্যই তো ডবল ইঞ্জিনের কথা বলা হচ্ছে। ওই হেসে উড়িয়ে দিতে পারে, ওরা বলবো ওরা হেসে কি ওরা ডবল ইঞ্জিনটা ঠিক ব্যাপারটা বোঝে না কেন, ওদের তো সিঙ্গেল ইঞ্জিন একটা জায়গায়, এখানে হলেই হয়ে গেল, ইঞ্জিন বন্ধ, ওই মিটার গেজ থেকে ব্রড গেজ তো আর হতে পারবে না, ওই মিটার গেজেই ইঞ্জিন আটকে রয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আমাদের যে এখানে 50 লাখ বেনিফিশিয়ারি শুধু পশ্চিমবঙ্গে, এত বাধা বিপত্তি সত্ত্বেও করতে দেবে না, তারপর যখন হলো খুব রুখে রুখে দিতে চেষ্টা করছে সেটাকে আটকানো। তাও 50 লক্ষ এখানে বেনিফিশিয়ারিজ হয়েছে। এমন স্পোর্টস পার্সোনালিটিস যারা, তারা এইখানে কোনো সুযোগ সুবিধা পায়নি, তারা অন্য রাজ্যে গেছে, যেখানে আমরা রয়েছি, সেই রাজ্যে আমরা ক্ষমতায় রয়েছি, সেখানে তারা সুযোগ সুবিধা পেয়ে তারা নিজেদেরকে প্রুফ করেছে। আমার মনে হয় যে আমাদেরকে পজিটিভ ন্যারেটিভ আমরা যত বেশি করে বলতে পারি, আমরা পুশ করতে পারি উন্নত মানের পরিকাঠামো, এবং শুধু জাতীয় স্তরের না, আন্তর্জাতিক স্তরের পরিকাঠামো, সেখানে লাগাতার গত 12 বছরে কাজ হয়েছে পশ্চিমবঙ্গে। সেজন্য এই যে বঞ্চনার যে কথাটা বলে, সেই বঞ্চনার কথাটা কিন্তু স্ট্যাটিস্টিক্সে খাটছে না। সেই বঞ্চনার কথা যদি আমরা দেখি, সেটা কিন্তু গ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি না। 2014 থেকে 2025 যদি আমি রেকর্ড, এই যে 2026-27 এই নিয়ে আমি আগেও বক্তব্য রেখেছি, রেকর্ড 14,205 কোটি টাকার অ্যালোকেশন ফর রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার অনলি ইন ওয়েস্ট বেঙ্গল। এটা রেকর্ড, এটা কিন্তু অন্য কোনো সময়ের আগে হয়নি। এবং শুধু তাই নয়, যে প্রত্যেকটা যে একটা টাইম বাউন্ড ম্যানারে কাজ শেষ হচ্ছে, এবং যাদের যা পাওনা তারা সেটা অনলাইন সবার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, একেবারে পরিষ্কারভাবে ট্রান্সপারেন্টলি ঢুকে যাচ্ছে। এটা গত 12 বছরে এই সিস্টেম ডেভেলপ হয়েছে, এবং সেটা শুধু পশ্চিমবঙ্গ কেন, অন্যান্য রাজ্যতেও আমরা দেখেছি। এবং প্রত্যেকবার যখনই
পদ্মশ্রী বা পদ্ম অ্যাওয়ার্ড, পদ্ম সম্মানের সময় আসে, তখন পশ্চিম বাংলার এমন এমন একেবারে প্রান্তিক স্তরের, তারা চিন্তাবিদ হোক, শিল্পী হোক, তারা কারিগর হোক, তারা চিকিৎসক হোক, প্রান্তিক স্তরের মানুষ, তারা একেবারে জাতীয় স্তরের সম্মানিত হয়েছে। তো আমার মনে হয় যে এই কথাগুলোই আমার বলার ছিল, যে আমরা যখন একটাই কথা হচ্ছে, লেট আস ব্রিং ব্যাক ওয়েস্ট বেঙ্গল টু সেন্টার স্টেজ। সংসদে ডিবেট হোক পশ্চিমবঙ্গ নিয়ে, সেই ডিবেটে বিষয়বস্তু আলাদা হোক, সেই ডিবেট সিরিয়াস ডিবেট হোক। সংসদে গিয়ে বাঁদর নাচ করা, ওইগুলো আস্তে আস্তে পশ্চিমবঙ্গের এক শ্রেণীর জনপ্রতিনিধিদের ট্রেডমার্ক হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলছে তাকে ওইভাবে টোকা, তাকে চেষ্টা করা থামাতে, মানে এটি থামাতে পারো, অসুবিধা নেই, কিন্তু তোমার থামানোর মধ্যে যদি কোনো সারবস্তু না থাকে, তোমার থামানোর মধ্যে কোনো আর্গুমেন্ট যদি না থাকে, তো সেই থামানো, দেন ইট অনলি বিকামস গিমিক। আমার মনে হচ্ছে যে সর্বস্তরে আমাদের মেন স্ট্রিমিং অফ ওয়েস্ট বেঙ্গল, এটাই আমাদের আগামী আমরা কন্টিনিউসলি বলে এসেছি, কিন্তু আগামী 1 মাস 1.5 মাস মেন স্ট্রিমিং অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গকে আবার মেন লাইনে আনা, পশ্চিমবঙ্গকে আস্তে আস্তে এমন ভাবে একটি প্রথম সারির রাজ্যে পরিণত করা, এবং আমূল পরিবর্তন সর্বস্তরে আনা, এবং এই যে 50-এর দশকের, 60-এর গোড়ার দশকের যে পশ্চিমবঙ্গ ছিল, সেই পশ্চিমবঙ্গকে ওই মানসিকতায় ফিরিয়ে আনা। এবং সেই জন্যে এই ডাবল ইঞ্জিন দরকার, সেই জন্য আমাদের বেসিক গভর্নেন্সের ওভারঅল দরকার, এবং একটা যে মডেল, একটা গভর্নেন্স মডেল হিসেবে যে আগামী দিনে ডেভেলপ করতে পারে পশ্চিমবঙ্গ। আমার মনে হয় যে এই কথাগুলো, এই পরিপ্রেক্ষিতে মানুষ তো সবই বোঝে। হ্যাঁ, কোনো মানে কথাটা হচ্ছে যে ওই শুধু শুধু লন্ডনে যাওয়া কেন ইনভেস্টমেন্টটা, পশ্চিমবঙ্গ, হ্যাঁ মানে পশ্চিমবঙ্গ ইজ টু বি দ্য গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া। তোমার এখন এশিয়ান হাইওয়ে তৈরি হয়ে যাচ্ছে ব্যাংকক পর্যন্ত, সেই এশিয়ান হাইওয়ে তো উত্তরবঙ্গর একেবারে আস্তে আস্তে যদি আগামী দিনে উত্তরবঙ্গের পুরো নকশা বদলে দেওয়া যেতে পারে, এত ইম্পর্টেন্ট একটি জায়গা উত্তরবঙ্গ হয়ে যাবে। এইদিকে তোমার মলাক্কা স্ট্রেট, পশ্চিমবঙ্গ মানে পোর্ট, জলপথ, তোমার স্থলপথ, বিপুল সম্ভাবনা, এবং সেই সম্ভাবনা মাথায় রেখে একটা পজিটিভ আমাদের ন্যারেটিভ পুশ করতে হবে, বলতে হবে মানুষের কাছে। এই বক্তব্য ছিল, এই তো অনেক ধন্যবাদ কিছুটা।